আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তার নাম হচ্ছে আপনার অর্গানাইজিং। ঠিক আছে, অর্গানাইজিং মানে আমরা একটা অর্গানাইজেশনে বা একটা ইন্ডাস্ট্রিতে আচ্ছা আচ্ছা একটা অর্গানাইজেশন বা একটা ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে সবকিছু অর্গানাইজড ওয়েতে রাখবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ীদেরকেও অর্গানাইজড রাখা, বা আমার যেই ম্যাটেরিয়ালস বা আমার যে অ্যাসেট গুলা সেটাকেও অর্গানাইজড রাখা, বা আমার অর্গানাইজেশন স্ট্রাকচারটাকেও অর্গানাইজড রাখা। এই সবকিছুই আসলে এই অর্গানাইজিং এর মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু ফর্মাল ডেফিনেশন দেখি বা বুকিশ ডেফিনেশন দেখি। কি বলতেছে দেখেন, মানে ফার্স্টে দেখেন অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি। ঠিক আছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি বলা হচ্ছে, দেখেন রেফার্স টু হাউ ইন্ডিভিজুয়াল and teamwork within an organization are coordinated। ঠিক আছে, সো তার মানে আমাদের অর্গানাইজেশনে আমাদের ইন্ডিভিজুয়াল গুলোর মধ্যে কিভাবে, মানে ইন্ডিভিজুয়ালরা কিভাবে কোঅর্ডিনেট করে চলে, বা আমাদের টিমের মধ্যে যে কোঅর্ডিনেশনটা, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, সো ধরেন আপনার আপনার কোম্পানির যে, ধরেন আপনার কোম্পানির র্যাঙ্কের যে হায়ারার্কিটা, ঠিক আছে, সেটাও একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার হতে পারে, যে আপনার সিইও, দেন হচ্ছে সিইওর পরে হচ্ছে ধরেন তিনজন ম্যানেজার। ঠিক আছে, দেন হচ্ছে ধরেন প্রত্যেকটা ম্যানেজারের আন্ডারে আবার ধরেন আরো 100 জন কাজ করে। ঠিক আছে, সো এটাও কিন্তু আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো দেখেন, সো কিভাবে তাহলে এটা অর্গানাইজেশন স্ট্রাকচার, দেখেন এই যে 100 জন, এই 100 জন কি, 100 জন নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে চলে, এবং 100 জন নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে তাদের ম্যানেজারকে রিপোর্ট করে। ঠিক আছে, আবার দেখেন তিনজন ম্যানেজার, এই তিনজন ম্যানেজার কিন্তু যার যার কাজ বা যার যার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা যার যার ইন্ডিভিজুয়াল গ্রুপ, সেই তাদের নিজেদের গ্রুপ সম্পর্কে তারা তাদের সিইও কে রিপোর্ট করে। ঠিক আছে, সো এই জন্য আসলে ইন্ডিভিজুয়াল এবং টিম ওয়ার্ক কিভাবে একটা অর্গানাইজেশনের কোঅর্ডিনেট করা হয়, সেটাই হচ্ছে আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, এরপর বলা হচ্ছে দেখেন সাম অর্গানাইজেশনাল মডেলস আর বেটার ইকুইপড ফর পার্টিকুলার এনভায়রনমেন্টস এন্ড টাস্কস। আচ্ছা, তো তার মানে কি অনেকগুলা মানে অনেকগুলো অর্গানাইজেশনাল মডেল থাকতে পারে, এবং এক একটা অর্গানাইজেশনের মডেল আসলে এক এক রকম, এক কথায়। ঠিক আছে, এক একটা অর্গানাইজেশনের মডেল বা স্ট্রাকচারও বলতে পারেন, ঠিক আছে, এক এক রকম। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে সব অর্গানাইজেশন বা সব ইন্ডাস্ট্রি বা সব কোম্পানিতে আসলে এনভায়রনমেন্টটা বা টাস্কটা আসলে একই রকম থাকে না। ঠিক আছে, টাস্কটা একই রকম থাকে না। যদি আপনি বিকাশের কথা চিন্তা করেন, বিকাশ একটা কোম্পানি, ঠিক আছে, সো বিকাশের মানে বিকাশ কোম্পানির ওদের নিজেদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটা একরকম হবে। আবার আপনি যদি কোকা কোলার কথা চিন্তা করেন, তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা অন্যরকম হবে। কারণ কি, তাদের টাস্ক গুলো ডিফারেন্ট। ঠিক আছে, বিকাশ আসলে অনলাইন ট্রানজাকশন নিয়ে ডিল করে, আর প্রাণ যদি আপনি জাস্ট এডিবল ফুডের কথা চিন্তা করেন, তারা ওইগুলো নিয়ে ডিল করে। ঠিক আছে, সো ওদের দুইজনের প্রোডাক্ট আলাদা, সো তাদের কাজও আলাদা, সো এই জন্য তাদের টাস্কও আলাদা। সো তাদের টাস্কের উপর ডিপেন্ড করে, তাদের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে এক একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার আসলে এক এক রকম। ঠিক আছে, এই জন্য তারা এক এক মানে এক একটা অর্গানাইজেশন এক একটা অর্গানাইজেশনাল মডেল বা স্ট্রাকচার আসলে ফলো করে। আচ্ছা, সো অর্গানাইজেশনের স্ট্রাকচারের বিল্ডিং ব্লকস হচ্ছে আপনার চারটা। ঠিক আছে, চারটা, তার মানে হচ্ছে এই চারটা জিনিস একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারটাকে ফর্ম করে, বা এই চারটা জিনিসের বেসিসে বা এই চারটা টার্মের বেসিসে আপনি আপনি একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারকে ডিফাইন করতে পারেন। ঠিক আছে, একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারকে ডিফাইন করতে পারেন কিভাবে। সো দেখেন চারটা কি কি, চারটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজেশন, ফর্মালাইজেশন, দেন হচ্ছে হায়ারার্কিক্যাল লেভেলস, দেন হচ্ছে ডিপার্টমেন্টালাইজেশন। ঠিক আছে, আচ্ছা, সো ধরেন যে এই যে চারটা বিল্ডিং ব্লক, এটা কিন্তু এক একটা কোম্পানির এক এক রকম হইতে পারে। কোনো কোনো কোম্পানিতে সেন্ট্রালাইজেশন বেশি থাকতে পারে, আবার কোনো কোনো কোম্পানিতে সেন্ট্রালাইজেশন কম থাকতে পারে। কোনো কোম্পানিতে আবার ধরেন ডিপার্টমেন্ট সংখ্যা বেশি থাকতে পারে, আবার ধরেন কোনো কোম্পানিতে ডিপার্টমেন্ট সংখ্যা কম থাকতে পারে। ঠিক আছে, সো এক একটা কোম্পানি মানে প্রত্যেকটা কোম্পানি এই চারটা বেসিসে মানে ডিফার করে। ঠিক আছে, এই চারটা বিল্ডিং ব্লকস এর বেসিসে ডিফার করে, এবং
কি তাদের নিজেদের আলাদা আলাদা মানে আলাদা আলাদা তাদের নিজেদের আলাদা আলাদা বিল্ডিং ব্লক গুলা তাদের স্ট্রাকচারটাকে কি ফর্ম করে, ঠিক আছে। সো এই চারটা বিল্ডিং ব্লকস নিয়ে আমরা একটু পড়াশোনা করি এবার। দেখেন, সো ফার্স্টে বলা হচ্ছে, দেখেন সেন্ট্রালাইজেশন। সো নাম শুনেই বোঝা যাচ্ছে সেন্ট্রালাইজেশনের বাংলা কি, মানে কেন্দ্রীভূত করা কিছু আর কি, ঠিক আছে। সো কেন্দ্রীভূত করা, সো আমরা এখানে অর্গানাইজেশন আমরা কি কেন্দ্রীভূত করব। সো কি কেন্দ্রীভূত করব, দেখেন আমরা হচ্ছে ডিসিশন মেকিং অথরিটিটা কেন্দ্রীভূত করব বা কনসেন্ট্রেট করব, ঠিক আছে। কনসেন্ট্রেট করব বা সেন্ট্রালাইজ করব। সো দেখেন, বলা হচ্ছে ডিগ্রি টু হুইচ ডিসিশন মেকিং অথরিটি ইজ কনসেন্ট্রেটেড এট হায়ার লেভেলস ইন এর অর্গানাইজেশন, ঠিক আছে। সো তার মানে আমাদের এই ডিসিশন নেওয়ার যে অথরিটিটা বা ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা বা ডিসিশন নেওয়ার যে পাওয়ারটা, ঠিক আছে, এইটা কাকে বেশি দেওয়া আছে বা কিভাবে দেওয়া আছে, এইটাই ডিল করে হচ্ছে আপনার এই সেন্ট্রালাইজেশন, ঠিক আছে। এইটাই ডিল করে আপনার সেন্ট্রালাইজেশন। কিভাবে দেখেন, কিছু কিছু কোম্পানি আছে যেখানে ধরেন যারা সিইও বা যারা টপ লেভেলের যারা এমপ্লয়ি ওই অর্গানাইজেশনে, তারাই দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ডিসিশন নিয়ে থাকে, বা ধরেন একটা ছোটখাটো ডিসিশন হলেও তারা ওইগুলাতে যে কি ইনভলভ হয়, ঠিক আছে। আবার কোন কোন অর্গানাইজেশন বা কোম্পানিতে কি এই সিইও আসলে ছোটখাটো বড় বা যেই ডিসিশন গুলোই হোক সবগুলোতে সে ইনভলভ থাকে না। হয়তো বড় ডিসিশন গুলাতে এই সিইও বা যে চেয়ারপারসন বা চেয়ারম্যান, ঠিক আছে, সে কিন্তু ইনভলভ থাকতে পারে বড় ডিসিশন গুলা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যদি কোম্পানির কোনো ছোট ডিসিশন বা ছোটখাটো কোনো মাইনর কোনো ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে তারা আসলে ইনভলভ হয় না। তারা আসলে তাদের নিচের লেভেলে যে ম্যানেজার বা যে এমপ্লয়ি আছে তাদেরকে বলে দেয়, ম্যানেজার সাহেব আপনি আপনার মতো ডিসিশনটা নিয়ে নেন, ঠিক আছে, আমি আর এটাতে এই ছোটখাটো ডিসিশনে আমি আর আসলে ইনভলভ হচ্ছি না, ঠিক আছে। সো এইটাই দেখেন সেন্ট্রালাইজেশন, এইটাই সেন্ট্রালাইজেশন বা ডিসেন্ট্রালাইজেশন। কিভাবে দেখেন, যেই কোম্পানিতে এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা একদম সোললি এই সিইও এর উপরে, বা এই সিইও মনে করেন যে সবসময় সব ডিসিশন নেয়, তার মানে আসলে ওই অর্গানাইজেশনটা বেশি সেন্ট্রালাইজড। ওই অর্গানাইজেশনের ডিসিশন মেকিং অথরিটিটা হায়ার লেভেলে বেশি কনসেন্ট্রেটেড, ঠিক আছে। কারণ কি, কারণ সব ডিসিশনই আসলে এই উপরের লেভেলে কর্মকর্তারা নিচ্ছে। সো নিচের লেভেলে যে কর্মকর্তারা, তারা আসলে ওইরকম ফ্রিডম পাচ্ছে না, ঠিক আছে, বা তাদেরকে আসলে এরকম ক্ষমতা বা এরকম পাওয়ার দেওয়া হয় নাই একটা ডিসিশন মেক করার, ঠিক আছে। এটা কি বোঝা গেছে নাকি জি সেন্ট্রালাইজেশন স্যার, জিনিসটা বুঝেছি। কি? হ্যাঁ, আচ্ছা। সো দুই ধরনের হইতে পারে, মানে একটা অর্গানাইজেশন বা একটা ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি, এটা ডিসেন্ট্রালাইজড হতে পারে, আর একটা হচ্ছে সেন্ট্রালাইজড হতে পারে। যেটা বললাম একটু আগে, ডিসেন্ট্রালাইজডটা কি, ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে লোয়ার লেভেলের এমপ্লয়ীদেরকে বেশি অথরিটি বা পাওয়ার দিয়ে দেওয়া হবে, বা তাদেরকে ফ্রিডমও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এক কথায় মানে লোয়ার লেভেলের যারা এমপ্লয়ি, তো তার মানে সিইও বা উপরের লেভেলের যে ম্যানেজাররা, সিইও বা উপরের লেভেলের ম্যানেজাররা, তারা আসলে তাদের অথরিটি বা তাদের কিছু পাওয়ার তাদের নিচের লেভেলের এমপ্লয়ি বা ম্যানেজারদেরকে দিয়ে দিবে। যে হ্যাঁ ম্যানেজার সাহেব, বা ধরেন আপনার 5টা ম্যানেজার আছে এই সিইওর আন্ডারে, সে 5জন ম্যানেজারকে ডেকে বলবে যে আমি আপনাদেরকে বলে দিলাম যে এই এই ছোটখাটো বিষয় বা এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো, সেই সব বিষয়গুলো ডিসিশন আপনারা নিজেরা নিজেরা নিয়ে নিবেন, সবকিছুতে আমাকে ইনভলভ করার দরকার নেই। সবকিছুতে আমার ইনভলভ করার দরকার নাই। সো তার মানে কি, এই সিইওর যে নিচের লেভেলে বা লোয়ার লেভেলের এমপ্লয়ি কারা, ওই কোম্পানি ম্যানেজার, ঠিক আছে। সো তার মানে কি, এই লোয়ার লেভেল এমপ্লয়ীদেরকে লোয়ার লেভেল এমপ্লয়ীদেরকে কি কি দেওয়া হচ্ছে, অথরিটি দেওয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে, ঠিক আছে। লোয়ার লেভেল এমপ্লয়ীদেরকে অথরিটি দেওয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে। আচ্ছা, আচ্ছা। আর যদি একটা অর্গানাইজেশন ডিসেন্ট্রালাইজড হয়, তাহলে সেখানে ডিসিশন নেওয়াটা অনেক ফাস্ট। কিভাবে বলেন তো, ডিসিশন নেওয়াটা অনেক ফাস্ট, কারণ হচ্ছে এই ম্যানেজার কি, এই ধরেন এই ম্যানেজারকে তার সোল মানে তার সোল অথরিটি আছে একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সো তার মানে কি, তার আসলে এই সিইও এর কাছে রিপোর্ট করতে হবে না যে বস আমার এরকম প্রবলেম হয়েছে বা এরকম একটা ডিসিশন নিতে হবে, আপনার মতামত কি, ঠিক আছে। তো সিইও ধরেন বললেন যে আপনি 10 দিন ওয়েট করেন, ঠিক আছে, 10 দিন ওয়েট করেন, তারপর আপনাকে আমি মতামত জানাবো। সো এই যে এইরকম যদি আপনাকে হায়ারার্কি মেইনটেইন করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডিসিশন নিতে লেট হয়ে যাবে।
বাট যদি এই ম্যানেজারকে এরকম অথরিটি দিয়ে দেওয়া হয় যে আপনি আপনার মতো ডিসিশন নেবেন, তাহলে সে কিন্তু আর সিইও কে রিপোর্ট করার দরকার নেই, বা তার কাছ মানে সিইও এর কাছ থেকে তার কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই। সে নিজে নিজেই আসলে সেই ডিসিশনটা নিতে পারবে। ঠিক আছে, সেই ডিসিশনটা নিতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে প্রোভাইড প্রোভাইড গ্রেটার লেভেল অফ ফেয়ারনেস টু এমপ্লয়িজ। ঠিক আছে, কেন গ্রেটার লেভেল ফেয়ারনেস দেওয়া হচ্ছে এমপ্লয়ীদেরকে? সো তার মানে কি, এই এমপ্লয়ীদেরকে তাদের কিছুটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। আবার ধরেন এই ম্যানেজারের এমপ্লয়ি মানে এই ম্যানেজারের আন্ডারে, সো ধরেন এটা হচ্ছে আপনার সিইও, তার আন্ডারে ধরেন কিছু ম্যানেজার আছে। আবার ধরেন এই ম্যানেজারের আন্ডারে কিছু এমপ্লয়ি আছে। ঠিক আছে, সো ধরেন সিইও কি, সিইও হচ্ছে ম্যানেজারদেরকে বলে দিল যে সব ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাকে ইনভলভ করার দরকার নেই, আপনারা আপনাদেরকে নিজেদের মতো দিবেন। আবার ধরেন এই ম্যানেজারের আন্ডারে যারা, যে সাবঅর্ডিনেট বা ম্যানেজারের আন্ডারে যে এমপ্লয়িরা কাজ করেন, সেই এমপ্লয়ীদেরকেও ফ্রিডম দিয়ে দিল এই ম্যানেজার। যে ধরেন এটা হচ্ছে এই ম্যানেজারের আন্ডারে ধরেন রহিম সাহেব কাজ করে। ঠিক আছে, সো বলে দিল রহিম সাহেব, যদি মনে হয় যে কোনো সমস্যায় পড়ছেন, সবসময় আমার মানে আমি ম্যানেজার, তো আমি ম্যানেজার হলেও কোনো সমস্যা নাই। যদি কোনো প্রবলেমে পড়েন, যদি খুঁটিনাটি বা ছোটখাটো কোনো ডিসিশন নেওয়ার দরকার হয়, এটা আপনি আপনার নিজের চিন্তা ভাবনা করে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে ওইটা আপনি সলভ করে ফেলবেন। ঠিক আছে, সো এই ম্যানেজারও কি আসলে কিছুটা ফ্রিডম তার এমপ্লয়ীদেরকে দিয়ে দিল। তো তার মানে কি, এখানে ফেয়ারনেস বেড়ে গেছে, ফেয়ারনেস বেড়ে গেছে বা ফ্রিডম বেড়ে গেছে। ঠিক আছে, ফেয়ারনেস বেড়ে গেছে বা ফ্রিডমটা বেড়ে গেছে, সবাই যার যার মতো কাজ করতে পারে, বা সবসময় কি উপরের লেভেলের বসদের কাছে তাদের কি পরামর্শ নিতে হয় না। ঠিক আছে, তো এটা একটা গুড পয়েন্ট আর কি, ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এটা একটা গুড পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেমটা কি? সেন্ট্রালাইজ হচ্ছে কি বললাম, দেখেন এই যে অ্যাসাইন ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটি টু হায়ার লেভেল ম্যানেজার্স। সো তার মানে ডিসিশন টেকিং এর সবকিছুই হায়ার লেভেলের ম্যানেজারদের কাছে কনসেন্ট্রেটেড। ঠিক আছে, তো তার মানে এই হায়ার লেভেল ম্যানেজাররা ছোটখাটো যেই ডিসিশনই থাকুক না কেন, সবকিছুতে আসলে এই হায়ার লেভেলের ম্যানেজাররা ইনভলভ থাকবে। ঠিক আছে, সবকিছুতে হায়ার লেভেলের ম্যানেজাররা ইনভলভ থাকবে। আচ্ছা, এখন এই সেন্ট্রালাইজ সিস্টেম একটা প্রবলেম আছে। সেন্ট্রালাইজ সিস্টেমে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন ডিসিশন মেকিং এ ইনএফিসিয়েন্সি চলে আসতে পারে। ডিসিশন মেকিং এ ইনএফিসিয়েন্সি চলে আসতে পারে। কিভাবে ইনএফিসিয়েন্সি চলে আসতে পারে? একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ধরেন এই সেন্ট্রালাইজ সিস্টেমে সবকিছু ছোট বড় যত খুঁটিনাটি ডিসিশন আছে সবকিছু ধরেন সিইও নাই। ঠিক আছে, সিইও সব ডিসিশন নাই। আচ্ছা, এখন সিইও মানে আর ধরেন কোম্পানিতে কাজ করে হচ্ছে দুইটা ম্যানেজার, এই দুইটা ম্যানেজারের আন্ডারে ধরেন আরো এমপ্লয়িরা কাজ করে, এই এমপ্লয়িদের আন্ডারে ধরেন আরো এমপ্লয়িরা কাজ করে। ঠিক আছে, আচ্ছা, সো ধরেন এখন লোয়ার লেভেলের যে এমপ্লয়, ঠিক আছে, লোয়ার লেভেলের যে এমপ্লয়, সে একটা প্রবলেম ফেস করছে। ঠিক আছে, সে একটা প্রবলেম ফেস করছে। এখন এই প্রবলেম ফেস করার পরে সে আসলে ডিসিশনটা নিতে পারতেছে না। কারণ কি, কারণ তাকে আসলে ডিসিশন নেওয়ার কোনো রাইট দেওয়া হয় নাই। তো সে তার বসকে রিপোর্ট করতেছে, এই এমপ্লয়ি আবার তার ম্যানেজারকে রিপোর্ট করতেছে, ম্যানেজার আবার তখন সিইও কে রিপোর্ট করতেছে। মানে যে প্রবলেমটা একদম এই লোয়ার লেভেলের এমপ্লয়িটা ফেস করছে। ঠিক আছে, তো এইভাবে সে তার মানে উপরের বসকে মানে উপরের বসকে রিপোর্ট করলো, সে তার ম্যানেজারকে রিপোর্ট করলো, ম্যানেজার আবার সিইও কে রিপোর্ট করলো এই এমপ্লয়ি যে প্রবলেমটা হয়েছে বা যে প্রবলেমটা ফেস করছে অর্গানাইজেশনে। আচ্ছা, সো এখন একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে মানে যে মানে এই এই প্রবলেমটা ফেস করছে কে, বা প্রবলেমের সাথে একদম ডিরেক্ট ইন্টারাকশনে আছে কে? এই এমপ্লয়িটা। ঠিক আছে, সো তার মানে প্রবলেমটা কি বা প্রবলেমের খুঁটিনাটি কি, এটা এই এমপ্লয়িটা ভালো জানে। ঠিক আছে, এই একদম লোয়ার লেভেলের এমপ্লয়িটা ভালো জানে। সিইও কি এত ভালোভাবে ওই প্রবলেমটা বুঝতে পারবে, ওই প্রবলেমের ইনসাইটে যাইতে পারবে বলেন তো? পারবে না কিন্তু। সিও কিন্তু এই প্রবলেমের একদম ভিতরে যাইতে পারবে না, বা একদম প্রবলেমের যে রিয়েল সিনারিওটা সেটা কিন্তু সে বুঝতে পারবে না। তো তার মানে কি, এই সিও যদি ওই প্রবলেমের কোনো সলিউশন দেয় বা ওই প্রবলেম নিয়ে যদি কোনো ডিসিশন মেক করে, সেই ডিসিশনটা মাঝে মধ্যে কি
ইনএফিশিয়েন্ট হয়ে যাইতে পারে। কারণ কি? কারণ সিইও তো আসলে এই প্রবলেমের একদম ইনসাইটে যায় নাই, ঠিক আছে? বা এই প্রবলেম বা এই যে প্রবলেম যে জিনিসটা নিয়ে সেটার খুঁটিনাটিতে আসলে এই সিইও জানে না, ঠিক আছে? সো এই জন্য আসলে কি ইনএফিসিয়েন্সি চলে আসতে পারে মাঝে মাঝে সেন্ট্রালাইজ ডিসিশন মেকিং সিস্টেমে। আচ্ছা, বাট যদি আমাদের এনভায়রনমেন্টটা স্টেবল হয়ে যায়, যদি আমাদের এনভায়রনমেন্টটা স্টেবল থাকে, স্টেবল বলতে ধরেন একটা অর্গানাইজেশনে গত 20 বছর ধরে একদম রানিং পুরোদমে, ঠিক আছে? একটা অর্গানাইজেশন গত 20 বছর ধরে মানে ফুল সুইং এ রানিং, ঠিক আছে? এবং ধরেন ওই 20 বছরে অর্গানাইজেশনের এমপ্লয়ি বা স্ট্রাকচার বা কোনো কিছুতে এরকম চেঞ্জ আসে না, ঠিক আছে? তো ধরেন 20 বছর আগেও যে 100 জন এমপ্লয়ি কাজ করতেছিল এখনো সেই এমপ্লয়িরাই কাজ করে এবং অর্গানাইজেশনের স্ট্রাকচারে ওই রকম কোনো চেঞ্জ আসে না। তো তার মানে কি ওই অর্গানাইজেশনটা আসলে স্টেবল, মোটামুটি স্টেবল, ঠিক আছে? তো যদি কোনো একটা অর্গানাইজেশন এরকম স্টেবল থাকে সেই ক্ষেত্রে আসলে এই সেন্ট্রালাইজ সিস্টেমটা ফলো করলে বা সেন্ট্রালাইজেশনটা ফলো করলে মাঝে মাঝে এফিশিয়েন্ট অপারেশন হবে। কারণ কি? কারণ হচ্ছে যে 20 বছর ধরে যদি 20 বছর ধরে যদি কাজ করে তাহলে সিইও আসলে প্রত্যেকটা এমপ্লয়িকে ভালোভাবে চিনে বা প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা সেকশন অর্গানাইজেশন প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা পার্ট তার একদম হাতের দখলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সে আসলে ওইরকম ভালো একটা ডিসিশন নিতে পারবে। বুঝতে পারছেন? সব কি ঘুমাচ্ছেন নাকি? না স্যার, সজাগ আছি। আচ্ছা, এখন আপনাদের কি মনে হয় কোনো একটা অর্গানাইজেশনে ডিসেন্ট্রালাইজেশনটা ফলো করা উচিত নাকি সেন্ট্রালাইজেশনটা ফলো করা উচিত? মানে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারটা ডিসেন্ট্রালাইজড হওয়া উচিত নাকি সেন্ট্রালাইজড হওয়া উচিত? বলেন তো। ডিসেন্ট্রালাইজড। দুইটারই তো সুবিধা অসুবিধা আছে, বাট তারপরে মনে হচ্ছে যে ডিসেন্ট্রালাইজডটাই একটু হুম, বেশি ভালো। হ্যাঁ একদম সেন্ট্রালাইজড হলেও প্রবলেম আছে, একদম ডিসেন্ট্রালাইজড হলেও প্রবলেম আছে। একদম ডিসেন্ট্রালাইজড হলে প্রবলেমটা কি জানেন? আপনাকে যদি আমি একটা অথরিটি দিয়ে দেই আপনি ওইটার মিস ইউজ করবেন, ঠিক আছে? কেউ আর কাজ করবে না স্যার। কেউ আর কাজ করবে না, ঠিক আছে? আমাকে যদি আমার পাওয়ার দিয়ে দেওয়া হয় আমি ওটা মিস ইউজ করবোই, ঠিক আছে? সো এটা ডিসেন্ট্রালাইজেশন প্রবলেম। বাট ডিসেন্ট্রালাইজেশন থাকলে এমপ্লয়িরা নিজেদের মধ্যে একটা ভালো ফিল করে আর কি, ঠিক আছে? যে মনে হয় যে আচ্ছা আমার তো এরকম ক্ষমতা দেওয়া হয়েছে, সো মনে হয় যে সে কোম্পানিটাকে ওন করতেছে এরকম মনে হয়, ঠিক আছে? সো দুইটারই এই যে অসুবিধা। করবে না সেটাও তো না, সবাই ক্ষমতা পাইলেই কাজ করবে না, সে তো বলতেও পারে যে না, আমি এটা পাইছি তাহলে আমি তাকে সুন্দর মতো করিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে আসলে এই দুইটার কি একটা ব্যালেন্স নিয়ে আসা, দুইটার অর্গানাইজেশন মাঝামাঝি করে ব্যালেন্স একটা কিছুতে ব্যালেন্স নিয়ে আসা, থাকা। এক্স্যাক্টলি। সো যে হিটিং দ্য রাইট ব্যালেন্স বিটুইন ডিসেন্ট্রালাইজেশন এন্ড সেন্ট্রালাইজেশন ইজ আ চ্যালেঞ্জ ফর মেনি অর্গানাইজেশন, ঠিক আছে? বাট আমাদেরও এটা অর্গানাইজেশনে এই জিনিসটা নিয়ে আসা উচিত, দুইটার মাঝামাঝি, দুইটাকে ব্যালেন্স করে চলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন কোন একটা জব সিকার, ঠিক আছে, চাকরি খুঁজতেছে আর কি, কোন একটা জব সিকার কোনটা প্রিফার করবে বলেন তো? এই সেন্ট্রালাইজেশন নাকি সেন্ট্রালাইজ সিস্টেম নাকি ডিসেন্ট্রালাইজ সিস্টেম? স্যার ডিসেন্ট্রালাইজ সিস্টেম। ঠিক আছে, এই ক্ষেত্রে আসলে দুইটাই এটা সিচুয়েশন উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? জব সিকার যদি চাই যে আমি যেই কোম্পানিতে চাকরি করব আমার ফ্রিডম থাকবে, আমাকে আমার নিজের মতো কাজ করতে দিবে, সেই ক্ষেত্রে হয়তো ডিসেন্ট্রালাইজ সিস্টেম ঠিক আছে। বাট জব সিকার যদি মনে করে যে ধরেন সে একদম ফ্রেশ বা সে একদম নিউ, ঠিক আছে, একদম নিউ বা ফ্রেশ গ্রাজুয়েট বা একদম ফ্রেশার, ঠিক আছে, সে যদি চায় যে আমাকে সবাই গাইড করবে, ঠিক আছে, আমাকে গাইড করবে এবং আমি এই গাইডেন্স এর মাধ্যমে আমার উপরের লেভেলের যারা এমপ্লয়ি থাকবে তারা আমাকে গাইড করে সবকিছু শেখাবে, ঠিক আছে, বা সবকিছু আমাকে বুঝাবে অর্গানাইজেশনের ভিতরে কিভাবে কাজ করা লাগে, কিভাবে ডিসিশন নিতে হয়, গাইড করে যদি শেখাইতে চাই সেই ক্ষেত্রে সে সেন্ট্রালাইজটা ফলো করতে সেন্ট্রালাইজটাকে চুজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ফর্মালাইজেশনে। ফর্মালাইজেশন জিনিসটা কি? ফর্মালাইজেশন জিনিসটা হচ্ছে
the extent to which an organization's policies, procedures, job descriptions and rules are written and explicitly articulated, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে যে অর্গানাইজেশনের যত রুলস, অর্গানাইজেশন কিভাবে কাজ করে, অর্গানাইজেশনের বিভিন্ন এমপ্লয়ীদের জব ডেসক্রিপশন, অর্গানাইজেশনের পলিসি, অর্গানাইজেশনের বিভিন্ন ল, এইগুলা যদি একদম ডকুমেন্টেড আকারে থাকে কোনো একটা ডকুমেন্টেশনে, ঠিক আছে, তার মানে কি সবকিছু যদি এরকম রিটেন ফর্মে একটা ডকুমেন্টের মধ্যে থাকে, ঠিক আছে, যে অর্গানাইজেশন রুলস গুলা এগুলা, অর্গানাইজেশন ডেসক্রিপশন গুলা এগুলা, প্রত্যেকটা এমপ্লয়ের কাজ হচ্ছে এগুলা, ম্যানেজারের কাজ হচ্ছে এগুলা, যদি এরকম সবকিছু এরকম লেখা থাকে কোন একটা ডকুমেন্টেশন বা ডকুমেন্টেড আকারে থাকে, ঠিক আছে, তো তার মানে যদি এরকম সবকিছু এরকম লিখিত আকারে থাকে ডকুমেন্টেশনে, মানে ডকুমেন্টে, তাহলে বলতে হবে যে সেই অর্গানাইজেশনে ফর্মালাইজেশনটা একটু বেশি, ঠিক আছে, সেই অর্গানাইজেশনে কি ফর্মালাইজেশনটা একটু বেশি, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আপনি আপনার পোস্ট হচ্ছে ধরেন যে আপনার পোস্ট হচ্ছে ধরেন আইটি ডিভিশনের, আপনি আইটি ডিভিশনে কোন একটা সেকশনে কাজ করেন, ঠিক আছে। সো ধরেন আপনার অর্গানাইজেশন থেকে আপনাকে একটা ডকুমেন্টেশন দিয়ে দেওয়া হলো যে এই হচ্ছে আপনার ডকুমেন্টেশন, ঠিক আছে, এবং আপনাকে এই কাজগুলো করতে হবে এবং এগুলো ফিক্সড, ঠিক আছে, যে এখানে ডকুমেন্টে সব লেখা আছে আপনাকে কি কি করতে হবে এবং আপনাকে সবসময় এই ডকুমেন্টটাই ফলো করতে হবে, ঠিক আছে, আপনাকে সবসময় এই ডকুমেন্টটা ফলো করে আপনাকে সব কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো তার মানে কি আপনার অর্গানাইজেশনটা তার মানে আসলে অনেক বেশি ফর্মালাইজড, ঠিক আছে, আপনার অর্গানাইজেশনটা অনেক বেশি ফর্মালাইজড। আচ্ছা, এখন এই ফর্মালাইজড হলে, যদি একটা অর্গানাইজেশন ফর্মালাইজড হয় তাহলে একটা সমস্যা হয়, বা ফর্মালাইজেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। সো ফার্স্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দেখেন, ইট মেক্স এমপ্লয়ি বিহেভিয়ার মোর প্রেডিক্টেবল। কেন প্রেডিক্টেবল হয় বলেন তো? আপনাকে তো সব আসলে লিখে দেওয়াই আছে, ঠিক আছে, আপনাকে তো ফর্মালাইজড ওয়েতে ডকুমেন্টে সবকিছু লিখেই দেওয়া আছে যে আপনি কি কি করবেন, ঠিক আছে। তো যদি এরকম লিখে দেওয়া থাকে তো সবাই তো আসলে ওই ফর্ম মানে ওই ডকুমেন্টটা পড়ে পড়ে বা ডকুমেন্টটা দেখে দেখেই সবাই কাজ করবে, ঠিক আছে। তো তার মানে আসলে আপনার বিহেভিয়ারটা প্রেডিক্টেবল, যে আপনি কি করবেন আমরা জানি, ঠিক আছে, আপনি অর্গানাইজেশনে কি করবেন এটা সবাই জানে, কারণ কি, কারণ আপনি তো এটাই ফলো করতেছেন। সো ডকুমেন্টে যেটা আছে সেটাই আপনি ফলো করতেছেন, সো তার মানে জানি যে ডকুমেন্টে যা লেখা আছে আপনি ওইগুলাই করবেন। সো তার মানে আপনার বিহেভিয়ারটা হচ্ছে মোর প্রেডিক্টেবল যদি আপনার অর্গানাইজেশন বেশি ফর্মালাইজ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এরপর নেক্সট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এমপ্লয়িজ রেসপন্ড টু প্রবলেমস ইন আ সিমিলার ওয়ে অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, দিস লিডস টু কনসিস্টেন্সি অফ বিহেভিয়ার, ঠিক আছে। সো ধরেন আপনার অর্গানাইজেশনের ডকুমেন্টে লেখা আছে যে আপনি যদি এই টাইপের একটা প্রবলেম ফেস করেন, ধরেন আপনি প্রবলেম নাম্বার 1, অর্গানাইজেশনে যদি আপনি প্রবলেম নাম্বার 1 ফেস করেন তাহলে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে, এটা ডকুমেন্টেড আকারে আছে আর কি, ঠিক আছে। সো ধরেন যে আহ, রহিম সাহেব, করিম সাহেব, দেন হচ্ছে শিহাব সাহেব, লিখন সাহেব, ঠিক আছে, এই চারজন কাজ করতেছিল, কাজ করতে করতে তারা চারজনই প্রবলেম ওয়ানটা ফেস করলো, ঠিক আছে, চারজনই প্রবলেম ওয়ানটা ফেস করলো। সো তাহলে তারা এখন কি করবে? এই চারজনই কিন্তু এই ডকুমেন্টেশনটা ফলো করবে, চারজনে কিন্তু এই ডকুমেন্টেশনটা কি ফলো করবে। সো তাহলে লাভ কি হলো? এখানে একটা লাভ আছে, সেটা হচ্ছে যে তাদের বিহেভিয়ারের মধ্যে কিন্তু মানে কনসিস্টেন্সি চলে আসবে, ঠিক আছে, কনসিস্টেন্সি চলে আসবে। কারণ কি, তারা সিমিলার প্রবলেম ফেস করছে, আর সিমিলার প্রবলেম মানে সলভ করার জন্য চারজনই, তারা যদি আলাদা আলাদাও কাজ করে, চারজনই আসলে কি মানে চারজনের অ্যাপ্রোচটাই আসলে সেম হবে, ঠিক আছে, যদি আপনার অর্গানাইজেশন ফর্মালাইজ থাকে। কারণ কি, তারা তো আসলে এই ডকুমেন্টটা ফলো করতেছে, ঠিক আছে। তো চারজনের অ্যাপ্রোচ আসলে এই প্রবলেম সলভ করার জন্য সেম হবে। আচ্ছা, এখন এই ফর্মালাইজেশনে আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন, হাই ডিগ্রি অফ ফর্মালাইজেশন মে অ্যাকচুয়ালি লিড টু রিডিউসড ইনোভেটিভনেস। সো তার মানে আপনার অর্গানাইজেশনে সবকিছুই যদি এরকম ডকুমেন্টেড থাকে, তো আপনাকে যদি সবসময় এরকম ডকুমেন্ট একদম মুখস্থ ফলো করা লাগে, ঠিক আছে, একদম সব পাই টু পাই ফলো করা লাগে, তাহলে কি আপনার থিঙ্কিং ক্যাপাসিটিটা কমে যাবে না? কমে যাবে কিন্তু,
ঠিক আছে, সব সময় যা লেখা আপনি তাই করতেছেন, লেখা আছে যে এ করতে আপনি এ করতেছেন, বি করতে আপনি বি করতেছেন, সি করতে সি সি করতেছেন। তো এরকম হলে তো আসলে সমস্যা। সবসময় এরকম ডকুমেন্টেড থাকলে তো আসলে হবে না। কিছু জিনিস থাকবে যে এরকম লেখা থাকবে না, আপনি আপনার নিজের মাথা খাটিয়ে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করে, ঠিক আছে, আপনি ওই প্রবলেমটা সলভ করবেন। সো এটা একটা সমস্যা যে আপনার ইনোভেটিভনেস কমে যাইতে পারে যদি আপনি সবসময় এরকম ডকুমেন্টেশন ফলো করেন বা আপনার অর্গানাইজেশন যদি খুব বেশি ফর্মালাইজ থাকে। ঠিক আছে, এরপর দেখেন আর মানুষ পরে রোবট হয়ে যাবে। মানুষ রোবট হয়ে যাবে, হ্যাঁ। সো এই রোবট হওয়ার পরে দেখেন, রোবট যদি হয়ে যান আপনি, তখন আপনার কি মোটিভেশনটাও কিন্তু কমে যাবে, যে ধর কি কি ঘোড়ার ডিম করতেছি আমি এখানে, গত 10 বছর ধরে একই কাজ, একই ডকুমেন্ট ফলো করে যাচ্ছি 10 বছর ধরে। তো আপনার তার কাজ করারই ইচ্ছা থাকবে না। ঠিক আছে, আপনার জব স্যাটিসফ্যাকশনটাও কিন্তু কমে যাবে, যে 10 বছর ধরে আমি ওই একই ডকুমেন্ট প্রতিদিন, সপ্তাহে 6 দিন 7 দিন এই একই জিনিস আমি প্রতিদিন ফলো করতেছি তো গত 10 বছর ধরে। আপনি তখন কিন্তু আর কাজ করার কোনো মোটিভেশন পাবে না। যদি চ্যালেঞ্জ না আসে বা আপনার যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ না করা লাগে, আপনার কিন্তু আর ভালো লাগবে না, বোর্ড হয়ে যাবে না। ঠিক আছে, So আপনার জব স্যাটিসফ্যাকশনটাও কিন্তু তখন আলটিমেটলি কমে যাবে, ভালো লাগবে না ওই কোম্পানিতে আর চাকরি করতে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে যে হায়ারার্কিক্যাল লেভেলটা কি। ঠিক আছে, হায়ারার্কিক্যাল লেভেলটা কি? হায়ারার্কিক্যাল লেভেল হচ্ছে যে আপনার, এক কথায় যে আপনার অর্গানাইজেশনে হায়ারার্কিটা কিরকম। ঠিক আছে, আপনার অর্গানাইজেশনে হায়ারার্কিটা কিরকম। আচ্ছা, সো দেখেন দুই টাইপের হায়ারার্কি ফলো করা হয়। ঠিক আছে, দুই টাইপের হায়ারার্কি ফলো করা হয়। একটা হচ্ছে আপনার টল স্ট্রাকচারস, একটা হচ্ছে আপনার ফ্ল্যাট স্ট্রাকচারস। টল স্ট্রাকচারস আর কি ফ্ল্যাট স্ট্রাকচারস। আচ্ছা, টল স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে যে ধরেন যে আপনার কোম্পানির যে সিইও, সেই সিইওর আন্ডারে দুইজন ম্যানেজার। ঠিক আছে, এই ম্যানেজারদের আবার আন্ডারে আরো, প্রত্যেকটা ম্যানেজারের আন্ডারে ধরেন আরো দুইজন করে জুনিয়র ম্যানেজার। এই জুনিয়র ম্যানেজারদের আন্ডারে ধরেন ধরেন এটা হচ্ছে জুনিয়র ম্যানেজার। ঠিক আছে, এরা এরা হচ্ছে ধরেন সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, জুনিয়র ম্যানেজার, এই জুনিয়র ম্যানেজারদের আন্ডারে ধরেন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো দুইজনই হচ্ছে জুনিয়র ম্যানেজার, এই জুনিয়র ম্যানেজারের আন্ডারে ধরেন আবার দুইজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের আন্ডারে ধরেন আরো অনেক এমপ্লয়। ঠিক আছে, সো তার মানে দেখেন এখানে আপনার কয়টা লেভেল হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, সো তার মানে কি আমার যে হায়ারার্কিটা, আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের বা র্যাঙ্ক বা পজিশনের যে হায়ারার্কিটা, সেটা অনেক বড় না? সেটা কিন্তু অনেক বড়, বা হায়ারার্কিটা অনেক, হায়ারার্কির লেন্থটা অনেক বেশি। ঠিক আছে, সো যদি এইরকম থাকে কোনো অর্গানাইজেশনে, যদি এরকম অনেকগুলা লেভেল থাকে, অনেকগুলা লেভেল থাকে কোনো অর্গানাইজেশনে, যদি অনেকগুলা লেভেল থাকে, তাহলে সেইটা আসলে টল স্ট্রাকচার। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার টল স্ট্রাকচার। বাট যদি আপনার অর্গানাইজেশনে ধরেন এইরকম এইরকম যে সিইওর আন্ডারে জাস্ট দুইজন ম্যানেজার, এবং প্রত্যেক ম্যানেজার আন্ডারে ধরেন 100 জন করে কাজ করে, এটা হচ্ছে আপনার কি ফ্ল্যাট স্ট্রাকচার। ঠিক আছে, কারণ কি দেখেন এখানে হায়ারার্কিটা কম। ঠিক আছে, এখানে হায়ারার্কিটা কম, মাত্র দুইটা লেভেল। ঠিক আছে, একজন সিইওর আন্ডারে জাস্ট দুইজন ম্যানেজার, এবং ম্যানেজারদের আন্ডারে অনেকজন কাজ করে। বাট এইখানে দেখেন, এখানে সিইওর পরে সিনিয়র ম্যানেজার, জুনিয়র ম্যানেজারদের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদের আবার আন্ডারে কিছু এমপ্লয়ি, আবার এই এমপ্লয়ির আন্ডারে কিছু এমপ্লয়ি থাকতে পারে। ঠিক আছে, সো যদি এরকম হায়ারার্কিটা, মানে হায়ারার্কির লেন্থ যদি অনেক বড় হয়, ঠিক আছে, হায়ারার্কির লেন্থ যদি আপনার বড় হয়, একদম উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত, একদম উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত যদি হায়ারার্কিটা অনেক বড় হয়, সেটা হচ্ছে আপনার টল স্ট্রাকচার। আর যদি হায়ারার্কিটা এরকম ছোট হয়, ঠিক আছে, যেমন এখানে জাস্ট দুইটা, সেগুলা হচ্ছে আপনার
ফ্ল্যাট স্ট্রাকচার। ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনার ফ্ল্যাট স্ট্রাকচার। আচ্ছা, মিটিং এর সময় শেষে যাচ্ছে, একটু সেম লিংকে জয়েন দিন তো সবাই।